আমার মনে হয় কোথাও না কোথাও একটা বাচ্চা লুকিয়ে আছে। ফুল নিউড তো আমাদের ইন্ডিয়া ল অনুযায়ী থাকার কথা নয়। এতবার রাতের ঘুম ওড়ার কথা শুনে মনে হচ্ছে তোমারই রাতের ঘুম উড়েছে। স্পেশালি আমি যখন বিচে যাই তখন যেন মনে হয় সূর্য আমার শরীরে চুম্বন করছে, তোমার নয়নের মতো। কিন্তু তোমাকে ফিনান্সিয়ারের সঙ্গে একটা জায়গায় তোমাকে নিজেকে শেয়ার করতে হবে। ওদিনকে আমার একটা বড় হার্ট ব্রেক হয় এই ইন্ডাস্ট্রিতে। মানে আমার যে ইচ্ছা ছিল, আশা বা এগুলো করার, যারা আমাকে অ্যাটাক করেছিল তারা আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আমি যতদূর বুঝতে পেরেছিলাম, কি বলবো, মানে পেছনে রড ঢুকিয়ে দেবো এরকম কতগুলো জঘন্য ভাষা ইউজ করেছিল। জয় শ্রীকৃষ্ণা, আমার নাম সৌরভ সিংহ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিঙ্গার টক চ্যাট ওভার চায়। আজকে যে আমাদের গেস্ট, শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বোল্ড অ্যাক্ট্রেস ইন ইন্ডিয়া অ্যান্ড অলসো শি ইজ আ ডান্সার, সিঙ্গার। আরও তার অনেক ট্যালেন্ট আছে। এই সব কিছু তার মুখ থেকে আজকে আমরা শুনবো। সো টুডে হ্যাভ এ ভেরি স্পেশাল গেস্ট, মিস সনতি মিত্রা। নমস্কার সমস্ত বাঙালি বন্ধুদেরকে, আর বড়দেরকে বা গুরুজনদেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার অনেক ভালোবাসা। এই প্রথম পডকাস্ট আমার জীবনে। বুঝতেই পারছেন যে এটা কত বড় ব্যাপার আমার কাছে। আমি এখানে এসেছি, আমি খুব সাধারণ একটা মানুষ। ওনারা যে আমাকে ডেকেছে আমার সত্যি খুব ভাল লাগলো। আপনারা দেখুন, আমি এখানে অনেক কিছু বলবো আমার নিজের জীবনের বিষয় বা আমার সঙ্গে যে যে জিনিসগুলো হয়েছে, আমার স্ট্রাগল। আশা করি আপনাদের ভালো লাগবে। কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? একদম ভালো আছি। লাইফ কেমন চলছে? খুব ভালো, ভীষণ ভালো। আচ্ছা, আমি একটা সব থেকে আগে একটা মেইন কোশ্চেন তোমায় জানতে চাই। এই বোল্ড ইন্ডাস্ট্রিতে তোমার এন্ট্রিটা কী করে হলো? বোল্ড ইন্ডাস্ট্রিতে এন্ট্রিটা খুব ভালো লাগলো, ভীষণ ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। আসলে আমি ছোটোবেলা থেকেই আমার অ্যাক্টিং মডেলিংয়ের ভীষণ ইচ্ছা ছিল। আমি ছোটোবেলা থেকেই ভাবতাম অ্যাক্টিং মডেলিং করব। তো এটার জন্য আমি যখন 12-এ পড়ি তখন আমি কিছু জায়গায় গিয়েছিলাম ইন্টারভিউ দিতে। কিছু জায়গায় আমার কিছু জায়গায় আমি গিয়েছিলাম, চেষ্টা করেছিলাম সত্যি কথা বলতে গেলে, যে আমি যেন এই ফিল্ডটাতে আসতে পারি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমি অ্যাক্টিং শিখলাম প্রথমে, তো তারপরে আমাকে একটা জায়গায় ডাকা হয়েছিল, জায়গাটার নাম আমি মেনশন করছি না, সাউথ সিটির দিকে। তো আমাকে ডেকে বলা হয়েছিল যে ওখানে আমাকে ফাইনাল করবে, মানে এটার জন্য। তো আমি যথারীতি গিয়েছিলাম ওখানে। তখন আমার বয়সও কম, আমি 12-এ পড়ি। তো যাওয়ার পরে তখন একজন বয়স্ক আঙ্কেল ছিলেন, ওনার সঙ্গে যে প্রডিউসার আছেন উনিও ছিলেন। তো তখন আমি অ্যাক্টিং শিখে নিয়েছি। আমি অ্যাক্টিং শিখতে বিধাননগরে যেতাম, তো আমার বাবার সঙ্গে আমি যেতাম। তো তারপরে যখন আমি ওখানে গেলাম, ফাইনালি যখন ওখানে পৌঁছালাম, তো উনি আমাকে বললেন যে তোমাকে সমস্ত রকমই জিনিসগুলো দেওয়া হবে, মানে যে যে কাজগুলো দেওয়ার কথা সেগুলো সবই দেওয়া হবে, কিন্তু তোমাকে ফিনান্সিয়ারের সঙ্গে একটা জায়গায় তোমাকে নিজেকে শেয়ার করতে হবে। তো আমার এই ব্যাপারটা শুনে আমার খুব খারাপ লেগেছিল, মানে আমার কাছে খুব অবাক লেগেছিল। কারণ আমি ছোটোবেলা থেকেই শুনে এসেছি আমি খুব সুন্দর দেখতে, বা আমার হাইট ভালো, বা আমার মধ্যে যে গুণগুলো রয়েছে সেইগুলোর কোনো মর্যাদা না দিয়ে যখন এই প্রপোজালটা আমাকে দেওয়া হয়েছিল, সেটা আমার কাছে খুবই ডিসরেসপেক্টফুল বলে মনে হয়েছিল। তো তারপরে আমি ওখানেই ওনাকে আমি বললাম যে আমার মধ্যে যখন এতগুলো ট্যালেন্ট রয়েছে, আমি সেই জায়গায় সেটাকে কম্প্রোমাইজ করে আমি আপনার কথা শুনে আমি কিছু টাকার বা আমার নিজের একটা পরিচিতির বিনিময়ে, ধরো আমি একটা জায়গায় যদি আসি টেলিভিশনে অ্যাজ এ অ্যাক্ট্রেস হিসাবে, তো সেই ক্ষেত্রে তো অবশ্যই আমাকে মানুষ একটা অ্যাক্ট্রেস হিসাবে জানবে, কিন্তু তার পিছনে যে হিস্ট্রিটা সেটা তো মানুষ জানবে না। তো আমার কাছে সেটা একসেপ্ট করার মতন ক্ষমতাও ছিল না, ইভেন আমি একদমই ইন্টারেস্ট ছিলাম না। তো তারপরে আমি ওখানে ওনাকে অনেক বাজে বাজে কয়েকটা কথা বলেছিলাম, ইভেন আমি ওনাকে মেরেছিলাম। সত্যি কথা বলতে গেলে আমার খুব খারাপ লাগছে। উনি আমার থেকে বয়সে অনেক বড়, একজন বয়স্ক মানুষ ছিলেন, মানে দাদুর বয়সী। তো আমি ওনাকে বলেছিলাম আপনি আমাকে বাড়িতে ছেড়ে দিন, আমি আপনার ভরসায় আপনার উপর বিশ্বাস করে আমি এসেছি, আমাকে সাউথ সিটি থেকে পুরো বাড়ি পর্যন্ত আপনি আমাকে এগিয়ে দেবেন। আর এরপরে যদি কোনো দিনও আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করেন, বা আমার যারা চেনাশোনা মানুষ কয়েকজন ছিল, মানে আমার বান্ধবীরা, তারাও ওনাকে চেনেন, তাদেরকে যদি এই ধরনের প্রপোজাল দিয়ে যদি বলেন এই কথা, তাহলে কিন্তু আমি আপনাকে পুলিশের কাছে দেব। আমি বলে তারপরে চলে এসেছি। তা ওদিনকে আমার একটা বড় হার্ট ব্রেক হয় এই ইন্ডাস্ট্রিতে। মানে আমার যে ইচ্ছা ছিল, আশা বা এগুলো করার, তখন আমি বুঝলাম যে যদি এরকমই হয়, আরও কয়েকটা জায়গায় হয়েছিল। একবার আমাকে ডাকা হয়েছিল টলিউডের একটা ইন্ডাস্ট্রিতে। তো ওখানে একজন মদ খেয়ে, মানে ড্রিঙ্ক
ড্রিঙ্ক করে, সত্যি কথা বলতে গেলে ড্রিঙ্ক করে উনি আমাকে জিজ্ঞেস করছেন যে আমি কী ধরনের শ্যুট করতে ইন্টারেস্টেড। একটা মানুষ যদি ড্রিঙ্ক করা অবস্থায় থাকে তো আমি তাকে কি উত্তর দেবো, মানে আমার কাছে উত্তর দেওয়ার মতন সেখানে কোনো জায়গাই ছিল না। আমি তো বুঝতে পারছিলাম যে এই মানুষটা কোনো রকমভাবেই হয়তো আমার ক্যারেক্টার বা আমার শিল্পটাকে নিয়ে সিরিয়াস হবে না। তো আমার কাছে এই ব্যাপারগুলো খুব অবাক লেগেছিলো। আমি অনেকবার এই জায়গাগুলো থেকে আমার হার্ট ব্রেক হয়েছে, বলতে পারো ট্রমাও হয়েছিল। তো তারপরে আমি ফাইনালি ডিসাইড করলাম যে আমি নিজে পায়ে দাঁড়িয়ে কিছু করব। তো নিজে পায়ে দাঁড়িয়ে কিছু করব বলতে গেলে 2017 সালে আমি যখন মিস ইন্ডিয়াতে গিয়েছিলাম অডিশন দিতে, তখন আমি মিস কলকাতা হলাম 2017-তে। তারপর থেকেই আস্তে আস্তে করে ব্লগ করা, ইউটিউব চ্যানেল, ব্র্যান্ড কোলাবরেশন করা, আমার আস্তে আস্তে করে জার্নিটা স্টার্ট হয়। এবার জার্নি স্টার্ট হওয়ার পরে একদিন আমাকে আমার ইমেলে আমার একটা মেসেজ আসে ইমেলে, সেখানে বলা হয় যে এরকম ওটিটি প্ল্যাটফর্ম আছে, ওটিটি প্ল্যাটফর্মে তুমি যদি চাও তুমি তাহলে নিজের কিছু পার্সোনাল স্টাফ, মানে ধরো যেরকম বিকিনি বা যেরকম ধরো কিছু শর্ট ড্রেসের পিকচার বা ভিডিও দিলে ওগুলো তুমি সেল করতে পারো। তো ব্যাপারটা আমার কাছে খুব নতুন ছিল, আমি এই ব্যাপারটা জানতামই না, ঠিক আছে। তো আমি আমার টিমের সঙ্গে তখন কথা বললাম, আমি বললাম যে দেখো আমাকে এরকম প্রপোজাল দেওয়া হয়েছে, তো এটা কি, মানে এই বিষয়টা নিয়ে কি তোমরা জানো? তখন আমার প্রায় 50K এর মতন ফলোয়ার্স, 50,000-এর মতো। তো এবার 50K ফলোয়ার্সে তখন আমার ছোট প্রোফাইল, মতো বেশি লোক আমাকে চিনতো না। আমি ছোটোখাটো ব্র্যান্ডের সঙ্গে কোলাবরেশনগুলো করতাম, বিউটি প্রোডাক্টের আরও বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে আমি কাজ করতাম, কিন্তু টাকাটা আমার কাছে খুব ম্যাটার করতো। হ্যাঁ, আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, তো আমার কাছে টাকাটা ভীষণ ম্যাটার করতো। কারণ আমি যখন বুঝলাম যে পরিচিতির জন্য আমি ফাইট করলাম যেখানে, সেখানে আমাকে এতটা আঘাত পেতে হলো, তো তারপরে আমার কাছে টাকাটা খুব ম্যাটারই করেছিল। তখন আমি ভেবেছিলাম যে শিল্পটা কতটা সোসাইটির কাছে বা কতটা এই ধরনের মানুষগুলো যারা চলচ্চিত্র জগতের সঙ্গে জড়িয়ে রয়েছে সেই মানুষের কাছে শিল্পটা কতটা ম্যাটার করে, তো সেটা আমার কাছে একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছিল। তো তারপর থেকে যখন আমি বুঝলাম যে না, সত্যি আমাকে জীবনে রোজগার করতে হবে বা আমি ফ্রিডমের দিকে আরও এগাতে চাই বা নিজে কিছু করতে চাই নিজের জন্য, তারপরেই আমার আস্তে আস্তে করে এই ইন্ডাস্ট্রিতে আসা। তো আমি প্রথম ছবি দিয়েছিলাম, যেটা আমার এখনও মনে পড়ে, 499-এ। তো ওই ছবিটা একদিনের মধ্যেই অনেকগুলো বিক্রি হয়, ঠিক আছে। তো আমার একটা বিকিনি পিকচার ছিল, তো আমি দেখলাম যে একদিনে যখন এতগুলো বিক্রি হলো, তার মানে নিশ্চয়ই 50,000-এর মধ্যে অনেক মানুষ আছে যারা সত্যি আমাকে খুব পছন্দ করে বা প্রেফার করে। তো এই জিনিসটা আমার কাছে খুব আকর্ষণীয় বলে মনে হয়েছিল, আর আমার খুব ভালোও লেগেছিল। কারণ একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে এতটা সংগ্রাম করে ইনস্টাগ্রাম করার পরে প্রথমেই এতটা ভালো রেসপন্স পাবো আমি ভাবতে পারিনি। তো তারপর থেকেই বলতে পারো এই বোল্ড ইন্ডাস্ট্রিতে আমার আসা, মানে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে। আচ্ছা, এই যে প্ল্যাটফর্মটা জয়েন মাই অ্যাপ অ্যান্ড অনলি ফ্যান, দুটো কি সেম? না, দুটো সেম নয়, কারণ একটা ইন্টারন্যাশনাল, একটা ন্যাশনাল। অনলি ফ্যান্স যেটা, সেটা ইন্টারন্যাশনাল, ওখানে অনেক সেলিব্রিটিরা থাকে, অনেক বড় বড় মডেলসরা থাকে, বা আমি যতদূর শুনেছি কিছু সেলিব্রিটি আছে যারা কিছু দিনের জন্য অনলি ফ্যান্স করেছিল, করে আবার বন্ধ করে দিয়েছে, এরকম অনেক নোন সেলিব্রিটিও রয়েছে। আর অনলি ফ্যান্সটা শুধু এন্টারটেনমেন্টের জন্য নয় বা একমাত্র বোল্ড ইন্ডাস্ট্রি হিসাবে পরিচিত নয়, আমি যতদূর জানি অনলি ফ্যান্সে বিভিন্ন রকম আর্ট, ক্রিয়েটিভ রিলেটেড জিনিসও হয়, আর তার সঙ্গে বোল্ড ইন্ডাস্ট্রি বা এন্টারটেনমেন্ট এগুলো হয়। তো এটা পুরো ওয়ার্ল্ডেই রয়েছে অনলি ফ্যান্সটা। আর জয়েন মাই অ্যাপ যেটা আমরা জেনারেলি জানি ওটিটি প্ল্যাটফর্ম হিসাবে, তো ওটিটি প্ল্যাটফর্ম আমাদের ইন্ডিয়াতেই রয়েছে। এখানে সাবস্ক্রিপশন বেস একটা অপশান থাকে, যেখানে মেম্বার্সরা যায়, সাবস্ক্রাইব করে তাদের স্যাটিসফ্যাকশন অনুযায়ী তারা বিভিন্ন রকমের কন্টেন্ট, যেমন ফটোজ, ভিডিওজ, এগুলো দেখতে পারে। তো দুটো আলাদা, বাট দুটোর কন্টেন্ট যেটা সেটা সেম থাকে। কন্টেন্ট বলতে গেলে আমি যেমন বললাম যে জয়েন মাই অ্যাপ সেটাই আমি জানি না আর্ট রিলেটেড কতটা কাজ হয় বা ক্রিয়েটিভিটি কতটা দেখানো হয়। অনলি ফ্যান্সে কিন্তু ক্রিয়েটিভ বা আর্ট দুটোই থাকে, তার সঙ্গে বোল্ড এন্টারটেনমেন্ট রিলেটেড জিনিসগুলোও থাকে। আর জয়েন মাই অ্যাপ যেটা ওটিটি প্ল্যাটফর্ম ইন্ডিয়াতে, সেটাতে আমার যতদূর মনে হয় সেটাতে হয়তো এন্টারটেনমেন্ট রিলেটেড জিনিসগুলোই থাকে। আচ্ছা, এই যে জয়েন মাই অ্যাপ, এখানে কি কীরকম ফটো থাকে? ফুল নিউড না সেমি নিউড, কীরকম পিকচার থাকে? না, ফুল নিউড তো আমাদের ইন্ডিয়া ল অনুযায়ী থাকার কথা নয়, তো ফুল নিউড থাকে না, কারণ ওদের নিজস্ব কমিউনিটি গাইডলাইন রয়েছে, তুমি ফুল নিউড কিছু করতে পারবে না। তো ওখানে আনসেন্সার্ড কিছু থাকে, আনসেন্সার্ড ইন দ্য সেন্স ধরো যেখানে বিকিনি পরে রয়েছে বা যেখানে প্রাইভেট পার্টগুলো কিছু জায়গা হাইড করা রয়েছে, তো সেরকম। কিন্তু কোনো রকমভাবেই এরকম হয় না যে নিউড কিছু থাকে, কারণ সেটা আমাদের ইন্ডিয়াতে করা যায় না। মানে সেমি নিউড থাকে, হ্যাঁ সেমি নিউড, কারণ বিকিনি কন্টেন্টটাই বেশি থাকে এরকম ধরনের। আর তোমাকে কোনোদিন কেউ অফার করেছে কি তুমি আমার সাথে
ডাইরেক্টলি সেক্স করো, আমি তোমায় পে করতে রাজি আছি। হ্যাঁ, প্রচুর অফার করেছে আমাকে, কেন আমার ইন্ডাস্ট্রিতে অনেকেই রয়েছে যাদেরকে এগুলো শুনতে হয়। তো এটা শুধু বোল্ড ইন্ডাস্ট্রি বলে নয়, অনেক অ্যাক্ট্রেস অ্যাক্টর অনেককেই হয়তো এগুলো শুনতে হয়। তো যাই হোক, অবশ্যই আমাকে অনেকে অফার করেছে এইটা। কিন্তু আমার এটা সম্পূর্ণ ব্যক্তিগত, আমার নিজস্ব পছন্দ। আমি তাদেরকে এটাই বলেছি যে আমার কাছে জিনিসটা খুবই স্পষ্ট যে আমি যখন নিজেই কিছু করছি আর যখন নিজে পছন্দ করে কিছু করছি, যখন সমাজের সামনে আমি এন্টারটেনমেন্ট অ্যাজ এ এন্টারটেনমেন্ট মডেল হিসাবে যখন আমি কাজ করছি, যেটা আমার পছন্দ, তো আমি এটুখানের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাই। তো সেই ক্ষেত্রে আমি কখনোই তাদের প্রপোজালে রাজি হইনি, আর আমার নিজের কাছে কখনো মনে হয়নি যে ওটার জন্য আমি রেডি বা ওরকম কিছু আমি করার মতন সক্ষম। তুমি কি এটা মানো যে বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে, টলিউডে যারা হিরোইন আছে, তাদের এরকম অফার আসে? দেখো, এটা সত্যি কথা বলতে গেলে আমি অন্যের বিষয়ে বেশি কিছু বলতে পারবো না। তার কারণ হলো তাদের লাইফ আলাদা, তাদের সমস্ত কিছু আলাদা। কিন্তু আমি শুনেছি, কারণ আমার সঙ্গে, আমি যেহেতু এর আগেও বলেছিলাম যে আমি যখন ইন্টারভিউ দিতে গিয়েছিলাম বা যখন অডিশন হয়েছিল, তখন এরকম অনেক কিছু জিনিস হয় যেখানে একটা মেয়েকে মিসইউজ করার মতন অনেক প্রপোজাল আসে। সেটা টলিউড ইন্ডাস্ট্রি হোক বা যে কোনো মেয়ে বলিউড ইন্ডাস্ট্রি হোক বা যে কোনো মেয়ে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করুক না কেন, এটা হয়েই থাকে। এটা একটা পৌরুষতান্ত্রিক সমাজ থেকে এই ধরনের প্রপোজালগুলো খুবই আসে। তো এটা একটা মেয়ে হোক বা এটা একটা মডেল হোক বা আর্টিস্ট হোক, তার কাছে খুবই নর্মাল। আমার যেটা মনে হয়, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, তো হয়তো অনেকের সঙ্গে নাও মিলতে পারে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে হ্যাঁ, মানে ওরকম এসেছিল, আর তাদেরটা আমি ঠিক বলতে পারবো না, বাট আমার ক্ষেত্রে তো অনেকেই এসেছিল। ইভেন আমার সঙ্গে চেনাশোনা যারা রয়েছে তাদের সঙ্গেও কিন্তু এই একই জিনিস হয়েছে। আমি যতদূর জানি তাদেরকেও বিভিন্ন রকমভাবে প্রপোজাল দেওয়া হয়েছে যে অনেক টাকা অফার করা হবে যদি তারা নাইট স্টে করতে পারে বা এরকম কিছু। আর তোমার একটা খুব ভিডিও ভাইরাল হয়েছিল কিছুদিন আগেই, তুমি ইন্ডিয়া গেটে টাওয়েল পরে ডান্স করছিলে, সেটার কি স্টোরি? আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, আমার খুব ভালো লাগলো শুনে। তো ইন্ডিয়া গেটের সামনে টাওয়াল পরে ডান্স করেছিলাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা বলতে পারো এই আইডিয়াটা আমার মাথায় এসেছিল। তো আমি ভেতরে একটা ক্রপ টপ পরা ছিলাম আর নিচে আমার একটা শর্টস ছিল ডেনিমের। তো ওই শর্ট আর ক্রপ টপের ওপর দিয়ে আমি একটা হোয়াইট কালারের টাওয়াল পরে নিয়েছিলাম। তো দেখে মনে হচ্ছিল ক্যামেরাতে যে কিছু আমার পরা নেই ভেতরে, ওটা জাস্ট একটা মানে ওরমভাবে প্রেজেন্টেশনটা করা হয়েছিল, বাট ভেতরে আমার ড্রেস পরা ছিল। তো এখানে প্রথমেই বলে রাখি, এখানে কোনো রকম আইন ভঙ্গ করার কোনো বিষয় নেই যেখানে পুলিশ কোনো স্টেপ নেবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, হ্যাঁ, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গের একটা গান আছে, মেরে খাবো মে জয়, যেটা আমরা প্রত্যেকটি মেয়ে ছোটোবেলা থেকে শুনে অভ্যস্ত। ইভেন আমার সবারই খুব ভালো লাগার কথা এই গানটা। তো এই গানটাতে আমি প্রথম মানে নাচ করি ওইখানে ইন্ডিয়া গেটে, ওই টাওয়াল পরে। তো বলতে গেলে কিছুদিনের মধ্যেই ওটা 100 মিলিয়নের বেশি ভিউ চলে গিয়েছিল, প্রায় 175 মিলিয়নের মতন ওটা ভিউ হয়। তো আমার মতন একটা সাধারণ মেয়ের কাছে ওটা খুব বড় একটা বিষয় ছিল। আর আমি কেন করেছিলাম এই বিষয়টা সেটাও বলি। আমি শুনে এসেছি ছোটোবেলা থেকে বা দেখে এসেছি, ইন্ডিয়া বা ভারতবর্ষের মতো জায়গা, স্পেশালি দিল্লি, খুবই ডেঞ্জারাস মেয়েদের জন্য। তো সেই সময় আমার প্যারেন্টসও আমার সঙ্গে ছিলেন, হ্যাঁ, আরও কিছু লোক ছিলেন আমার সঙ্গে। তো আমি তাদের সবার, ইভেন ওখানকার লোকের আমি মত নিয়ে এটা করেছিলাম। তারপরে আমি একটা ছোট ইন্টারভিউর ভিডিও দিয়েছিলাম যেখানে কিছু ফরেনার্সরা ইন্টারভিউ দিয়েছিলেন, আমাদের ইন্ডিয়ান লোকাল কিছু মানুষ ছিলেন যারা বলেছিলেন যে ইন্ডিয়া কতটা সেফ বা দিল্লি কতটা সেফ বা আনসেফ। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতেও পারেন, আমার ইনস্টাগ্রামেই রয়েছে। তো এই মতামতটা জানার জন্য, বা আমি অ্যাজ এ উমেন বা অ্যাজ এ লেডি হিসাবে আমি কতটা ফ্রিডম পাচ্ছি দিল্লির মতন, যেখানে আমাদের একটা রাজধানী আমাদের ভারতবর্ষে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি এরকম ভিডিও বানাই, সেখানে আমি কতটা ফ্রিডম পাচ্ছি বা মানুষ সেটাকে কীভাবে নিচ্ছে। তো সেটাও আমার একটা জায়গায় দেখার ছিল অ্যাজ এ এক্সপেরিমেন্ট। তো সেই জন্যই এটা আমার করা। আর আমি সত্যি কথা বলতে গেলে আমি ভীষণ ভীষণ আনন্দিত যে প্রত্যেকটি মানুষ এই ভিডিওটি দেখে ইন্সপায়ার্ড হয়েছে। ইভেন স্পেশালি মেয়েরা যাদের মধ্যে খুব ভয় ছিল বা দিল্লি জায়গাটাকে নিয়ে যারা খুব ভাবনা চিন্তা করে, আমার মনে হয় সেই ভিডিওটা দেখার পরে তাদের একটু হলেও ভয় কমবে। আর বিচার করার মানুষ সমাজের অভাব নেই, তো তারা নিশ্চয়ই বিচার করেছে দেখে, তাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তো এটাই আমি বলতে চাই। আমরা দেখেছিলাম কিছুদিন আগে, লাইক তোমাদের ওপরে কেউ অ্যাটাক করেছিল, মানে সেই জিনিসটা কি? তুমি পুলিশেও এফআইআর করেছিলে, তোমাকে লাইক মেরেছিল। এই ছেলেগুলো কারা, আর এই ঘটনাটা হয়েছে কোথায়, কিভাবে হয়েছে?
দেখো মানে সত্যি কথা বলতে গেলে মানে এই কথাটা মনে পড়লেই মানে আমার একটা মানে ভয়ের মতনই কাজ করে, কারণ আমাদের মেরেছিল বলতে গেলে আমি প্রায় মারাই যেতাম। মানে যারা আমাকে অ্যাটাক করেছিল তারা আমাকে মেরে ফেলতে চেয়েছিল, আমি যতদূর বুঝতে পেরেছিলাম। তো আমাদের আজ থেকে 1.5-2 বছর আগে আমরা একটা মিউজিক অ্যালবাম বার করেছিলাম, ওটার নাম হলো রসগোল্লা, গানটার নাম। তো গানটা আমাদের প্রথম মিউজিক অ্যালবাম জীবনে। আমরা তো অনেক কিছু চেষ্টা করেছিলাম, আমাদের প্রথম ছিল চেষ্টা যে আমরা নিজেরা কিছু একটা করব, নিজেদের পায়ে দাঁড়িয়ে নিজের একটা মিউজিক অ্যালবাম করব। তো রসগোল্লা গানটা বেরোনোর পরে আমরা ভেবেছিলাম 1 সপ্তাহের মধ্যে ওটা 10,000-এর মতন ইউটিউবে ভিউ হবে, কিন্তু আনফর্চুনেটলি ওটা 1 লাখের কাছাকাছি ভিউ চলে গেছিলো 1 সপ্তাহে। তো আমাদের মতন একটা ছোটোখাটো মানে ইনফ্লুয়েন্সারের কাছে এটা অনেক বড় ব্যাপার যে 1 সপ্তাহে 1 লাখের মতন ভিউ চলে যাওয়া, এত এত মানুষ দেখছে। তো আমরা ইনস্টাগ্রামে গিয়ে খুব আনন্দে লাইভে আমরা বলেছিলাম যে আমার এক বান্ধবীর বাড়ি বর্তির বিলের কাছাকাছি, ঠিক আছে, ওই দোপেরে বলে একটা জায়গা রয়েছে ওখানে। তো আমরা ভেবেছিলাম ওখানে গিয়ে আমরা আনন্দ করে সেলিব্রেট করবো, ওখানে ফাঁকা জায়গা আছে, সবাই মজা করব। আমরা জানতাম না জায়গাটা একটু মানে কী বলবো, একটু রুরাল এরিয়া, অতটা ঠিক জায়গা নয়। তো সেরকম ভেবে আমরা বুঝতে পারিনি সত্যি কথা বলতে গেলে। তো আমরা গিয়েছিলাম ওখানে মজা করতে, আনন্দ করতে। তো তখনই আমাদের অ্যাটাকটা হয়। এবার ওটা কী হয়েছিল, মানে আমি গিয়েছিলাম, আমার বান্ধবী ছিল আর বান্ধবীর বয়ফ্রেন্ড ছিল। তো আমরা তখন সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 5:30 পৌনে 6টা বাজতে যায়। তো আমরা ওর বাড়িতে যাব বলে আমরা মিষ্টি, কেক এগুলো নিয়েছিলাম। তো ওর বয়ফ্রেন্ডের আবার সিগারেট খেতে খুব ভালো লাগে, জেনারেলি ছেলেদের এগুলো একটু পছন্দেরই ব্যাপার। তো ও সিগারেট খেতে গিয়েছিল আর আমি তখন ওকে নিয়ে বলছিলাম যে চল আমরা তাহলে বান্ধবীর বাড়িতে যাই, অন্ধকার হয়ে যাচ্ছে। তো এবার আমরা একটা সরু রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটু গলির মতো, গলিটা একটা বাঁক ছিল আর ওখানে লাইট পোস্টটা জানি না কীভাবে ছিল, আমার এখনও মনে নেই। তো ও পিছনে আসছিল, জায়গাটা এতটাই সরু, বাইক যাওয়ার মতন একটু জায়গা আছে, আর ও পিছনে আসছিল আর আমি সামনে ছিলাম। তো ওকে মানে দুটো ছেলে, ওই দুটো ছেলে না অনেক অনেক আগে, তখন কোভিড চলছিল, ঠিক আছে, ওরা অনেক আগের থেকেই না ওদের মুখের মধ্যে একটা কিছু পড়া ছিল, কারণ আমি ওদের রাস্তায় একবার দেখেছিলাম। এবার তখন তো কোভিড চলতো, এবার আমিও বুঝতে পারিনি যে মুখের মধ্যে মাস্ক পরেছিল কেন, জেনারেলি সবাই তখন মুখে মাস্ক পরতো। তো আমি দেখলাম গাড়ি নিয়ে যখন ওরা বাইক নিয়ে ঢুকছে, প্রথমে ওরা আমার বান্ধবীকে খুব জোরে মেরেছে পেটে। তো মারার পরে আমার বান্ধবী না পেটে হাত দিয়ে, মানে সে আমার নাম যেই বলে চিৎকার করেছে সোনা বলে, আমি পিছন ঘুরতে গেছি, আমাকে এত জোরে মাথার মধ্যে মেরেছে তুমি বিশ্বাস করবে না। মানে সঙ্গে সঙ্গে না পুরো আমার চোখের সামনে ডার্ক হয়ে গেল, আমি কিচ্ছু দেখতে পেলাম না, আমি সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে গেছি। তো তারপরে ওখানকার লোকাল হসপিটালে আমাকে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, ওই ওখানকার লোকাল হসপিটালে নিয়ে গিয়ে ওনারা আমার জ্ঞান আনায়। তো আমার বাঁ কান দিয়ে অনেক রক্ত বেরিয়েছিল। হ্যাঁ, ওনারাও দেখে খুব অবাক হয়ে গেছিলো। আর হসপিটালটা অত বড় ছিল না, আমাদের অত ফেসিলিটি ছিল না যে ওরা সিটি স্ক্যান করবে, এটা ওটা, ওরা সঙ্গে সঙ্গে রেফার করে আমি যেন আরজি কর বা এই তোমার সাগর দত্ততে চলে যাই। তো আমি তখন ডিসাইড করলাম আমি জেনিতে যাব। তা জেনিতে গিয়ে আমি ভর্তি হলাম। হওয়ার পরে তারপরে আমাকে জেনি থেকে ওরা ওই সিটি স্ক্যান সমস্ত কিছু করলো, তারপর ধরা পড়লো যে আমার ব্রেনের একটা জায়গাতে একটুখানি হ্যামারেজের মতন হয়েছিল, কিন্তু ওটা আস্তে আস্তে হিল হয়ে যাবে, আমাকে বলেছিল চিন্তা করতে না। তো ওটা আমার লাইফের খুব একটা প্যাথেটিক, খুবই বাজে একটা ইনসিডেন্ট ছিল। কারণ সত্যি কথা বলতে গেলে আমি কোনোদিনও ভাবিনি যে একটা শিল্পী হিসাবে একটা গান করার জন্য, রসগোল্লার একটা অ্যালবাম বানানোর জন্য আমাদেরকে এরকম করে মার খেতে হবে। আর ওরা যখন মেরেছিল, ওরা আমার এখনও মনে আছে, ওরা খুব বাজে ভাষা ইউজ করেছিল, হিন্দিতে কিছু নোংরা ভাষা উচ্চারণ করেছিল, বলেছিল যে তোদের মানে কি বলবো, মানে পেছনে রড ঢুকিয়ে দেবো, এরকম কতগুলো জঘন্য ভাষা ইউজ করেছিল। মানে ওদের ইচ্ছাই ছিল যে ওরা মেরে ফেলবে। ইভেন আমাদের এতটা মনে আছে যে ওরা হিন্দিতে কথা বলছিল, ওরা বাঙালি ছিল না। এবার আমরা জানি না যে আদৌ মানুষটা কে ছিল বা কারা এগুলো করেছিল, তাদের আমি দেখতে পাইনি ঠিক মতন, কিন্তু খুব যন্ত্রণাদায়ক একটা সিচুয়েশন। মানে এরকম একটা পরিস্থিতি যেখানে একটা আর্টিস্ট বা একটা মেয়ে লড়াই করে নিজের সমাজে মানে একটা দাঁড়ানোর জায়গা করার চেষ্টা করছে, নিজে পায়ে কিছু রোজগার করার চেষ্টা করছে, তার পরিবর্তে তাকে যদি এইভাবে অত্যাচার করা হয় বা তাকে যদি পুরো মানে মেরে ফেলার মতন তাকে যদি এরকমভাবে অ্যাটাক করা হয়, সেটা আমি বলবো না একদমই ঠিক। তো আমরা লোকাল থানায় গেছিলাম, ওখানকার যে লোকাল থানা ছিল রহড়াবাজার থানা, পুলিশরা আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে, আমাদেরকে ভীষণভাবে সাহায্য করেছে পুলিশরা। ওনারা সঙ্গে সঙ্গে জিডি নিয়েছে, ওনারা সঙ্গে সঙ্গে তদন্ত চালু করেছে। আর তাছাড়াও মমতা ব্যানার্জির কাছ থেকেও আমাদের মানে সাহায্য আমরা পেয়েছি। আমি ভীষণ ভীষণ হ্যাপি, আমি খুব খুশি যে দিদি আমাদের পাশে ছিলেন ওই রকম একটা পরিস্থিতিতে। আর খুব ভেঙে পড়ার মতো, মানে আমি তো বলতে গেলে কেঁদে ফেলবো, বাট আমি কাঁদছি না, তার কারণ হলো আমি জানি এটার কোনো রকম কেঁদেও লাভ নেই। হয়তো পরবর্তীকালে এরকম আমাদের সঙ্গে হতে পারে, লাইফের কোনো গ্যারান্টি নেই, মানুষ কী করবে কেউই বলতে পারে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার এটা
খুব বাজে একটা অভিজ্ঞতা হয়েছিল আমার জীবনে। আর কিন্তু যতটা সাহায্য আমি পুলিশদের কাছ থেকে বা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমি যতটা সাহায্য পেয়েছি তার জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ। তো এখন তো লাইফ ভালো চলছে। ভালো বলতে গেলে কি, দেখো আমি ভালো বলতে গেলে দেখো আমি জানি না, লাইফে হয়তো সব কিছুই চ্যালেঞ্জ কম বেশি। আমরা রিসেন্টলি এই যে কিছুদিন আগে দুর্গাপুজোতে, ঠিক আছে, আমরা হাতে একটা মানে জাস্ট দেখো, দুর্গাপুজোতে তো আমরা জেনারেলি মাছ মাংসই খেয়ে থাকি। বাঙালি মানেই হলো আমাদের দুর্গাপুজো হোক বা যে কোনো অনুষ্ঠানে আমরা একটু ননভেজ খাবো। হ্যাঁ, আমরা যে বিভিন্ন রকম জিনিসকে আমরা ছোটোবেলা থেকে এইভাবে বড় হয়েছি, আমাদের বাবা মারাও আমাদেরকে এগুলো খাইয়েছে। অষ্টমীর দিনকে বাড়িতে পাঁঠার মাংস রান্না হয়, বাইরে ভোগ হয়, তো আমরা এগুলোই করে বড় হয়েছি আমরা। তো আমি হাতের মধ্যে একটা রোল নিয়ে জাস্ট আমি আর আমার বান্ধবী একটা ছবি দিয়েছিলাম, ঠিক আছে, ইনস্টাগ্রামে। তুমি বিশ্বাস করবে না, ওই ছবিটা দেওয়ার পরে আমাদেরকে এত বাজে বাজে কমেন্ট করা হয়। হ্যাঁ, বলছে যে তোদেরকে নরকে জ্বালানো হবে, তোরা মাছ মাংস খাস, বাঙালি মাছ খেকো রাক্ষস, ঠিক আছে, মানে একেবারে জঘন্য জঘন্য, মানে কতগুলো অফেন্সিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করে ইভেন থ্রেড দেওয়া হয়েছে। এই দুদিন আগেকার ঘটনা, দুর্গাপুজোতে থ্রেড দিচ্ছে মাছ মাংস খাওয়ার জন্য, থ্রেড দিয়ে বলছে যে তোরা বাইরে বেরোলে না, তোদেরকে মুরগির মতন ছাল ছাড়াবো। এগুলো কোনো কথাবার্তা? আমাদের কালচার আমাদের কাছে, আমি কি খাবো না খাবো সেটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত অধিকার, আমার ব্যক্তিগত ব্যাপার। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বাজে বাজে কথা বলা হয়েছে, রামকৃষ্ণকে নিয়ে বলেছে, স্বামী বিবেকানন্দকে নিয়ে কমেন্টের মধ্যে রয়েছে যে এনারা যারা মাছ মাংস খায় তারা মানুষ নয়, তারা হলো জানোয়ার, পশু। এগুলো কারা বলেছে? আমরা জানি না এখন কারা বলেছে, মানে যারা বলেছে তারা নিশ্চয়ই তারা ভেজ পছন্দ করে, তারা ননভেজ পছন্দ করে না। আর ভেজ আর নন ভেজের মধ্যে তো ফাইট সারা জীবনে আমরা দেখছি হয়েই যাচ্ছে, এই নিয়ে তো প্রচুর ডিবেট রয়েছে। কিন্তু কথাটা হলো এটা কমপ্লিটলি পার্সোনাল ব্যাপার। আজকে যদি তুমি ভেজ পছন্দ করো, তোমার ননভেজ যে খাচ্ছে তাকে পছন্দ হবে না, এরকম তো হওয়ার বিষয় নয়। তুমি এতটা মনুষ্যত্বহীন হবে কি করে যে তুমি বাঙালিরা মাছ মাংস ভালোই বাসে, এটা তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কেউ যে কোনো মারাঠি যদি এখন এসে বলে বা যে কোনো গুজরাটি যদি এসে বলে যে আমি ভেজ খাই, তুমি ভেজ খাবে, তুমি মাছ মাংস খাবে না, আমি মনে করবো না এটা একদম ঠিক। আমাদেরকে প্রচুর বাজে বাজে কথা বলা হয়েছে, আমাদেরকে ভীষণ ভীষণ থ্রেট মানে দেওয়া হয়েছে, ইনস্টাগ্রামে ওপেন থ্রেট দেওয়া হয়েছে আমাদেরকে, তোরা রাস্তায় বেরোলে তোদেরকে মুরগির মতন করে মারা হবে, এটা হবে। আর সব থেকে বড় কথা, বারবার এটা বলেছে যে আমরা নরকের আগুনে জ্বলে মরবো। বললেই হয় না, আমি জানি না, আমি সত্যি জানি না, কারণ আমি জিম করি, আমি জানি যে কি কোনটা একটা নিউট্রিশন ডেটের মধ্যে, মানে একটা তোমার ডায়েটের মধ্যে কি থাকা উচিত কি না থাকা উচিত, এগুলো আমাদের বলা হয়, আমাদেরকে সেইভাবে জিম ট্রেনাররা ট্রেন করে। তো আমাকে ফিট থাকতে হচ্ছে, আমাকে ননভেজ খেতে হচ্ছে, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত অধিকার। কিন্তু মানুষ আজকালকার দিনে এরকম পরিস্থিতি একটা তৈরি করবে বা এরকমভাবে মুখের ওপরে যে এত বাজে বাজে কথা বলবে, সেটাও ইনস্টাগ্রামে ওপেন থ্রেড দিয়ে, সেটা আমার খুব খারাপ লেগেছিলো, আমার ভীষণ ইভেন আমি খুব ভয় পাই, কারণ আমি একটা সাধারণ মেয়ের মতো স্কুটি নিয়ে আমি জিমে যাই। যদি আমাকে কেউ যদি অ্যাটাক করে বা কিছু যদি করে, তখন আমি কি করব? আমার কাছে তো তখন কিছু করার থাকবে না, আমার সেলফ ডিফেন্সিটা কোথায় রয়েছে? আমাকে তো বাঁচানোর জন্য তখন কেউই আসবে না। আর এই মানুষগুলো অলরেডি একবার অ্যাটাক করেছে আমাকে মেরে ফেলার জন্য, পরবর্তীকালে কি করবে না করবে আমি সেটা নিজেও জানি না। আমি এটাই আশা করব যে মানুষের মধ্যে যেন এই জিনিসটা না থাকে যে মানুষটা ভেজ খাচ্ছে সে ননভেজ খাবে, তাকে পছন্দ করবে না, বা যে ননভেজ খাবে সে ভেজকে পছন্দ করবে না। এই জিনিসটা আমার মনে হয় না হওয়াটা একদমই ঠিক। আর আমাদের গণ্যমান্য মানুষজন, মানে বলতে নেই, রবীন্দ্রনাথ ঠাকুর বা স্বামী বিবেকানন্দ থেকে আরম্ভ করে এনাদের ব্যাপারে যে কথাগুলো বলা হয়েছে, রামকৃষ্ণ, এনাদের ব্যাপারে যে কথাগুলো বলা হয়েছে, এটা একদমই আমাদের বাঙালি হিসেবে আমাদের খুব সম্মানে লেগেছে। কারণ আমরা ছোটোবেলায় এগুলো দেখে বড় হয়েছি, এনাদেরকেই পড়ে এনাদের সমস্ত কিছু শিখেই আমাদের বড় হওয়া, বা আমাদের রক্তের মধ্যে এনারা রয়েছে, এনাদেরকেও কম ছোট বড় বাজে বাজে কথা বলা হয়েছে। তুমি ইনস্টাগ্রাম খুলে দেখো কত বাজে বাজে কথা লিখেছে, 700-800 কমেন্ট এসছে। এক একটা কমেন্ট পড়লে তোমার নিজের ভয় লেগে যাবে ছেলে হিসাবে। মানে এগুলো আমি নিজেই মানে ভয় পেয়ে গেছিলাম যখন আমি এগুলো দেখেছিলাম। তো এটা তো আছেই, মানে এরকম চ্যালেঞ্জেস প্রচুর আসে। লাইফ যে খুব একটা যে আনন্দময়, খুব একটা যে ভালো তা বলবো না, কারণ আমরা দেখেছি আর সবথেকে বড় কথা, এখানে কোনো আশাক পোশাকেরও ব্যাপার নেই। আমি একটা সাদা লাল পেরে শাড়ি পরে আছি, খুব সুন্দর, মানে যেরকম হয় না যে বিসর্জনের দিনকে যেরকম পরে মেয়েরা, হ্যাঁ, সুন্দর শাড়ি পরে আছি। এখানে এরকমও ব্যাপার নেই যে আশাক পোশাক, সেটাও বলার অধিকার নেই, যে যেটা আশাক পোশাক পরবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটাও বলতে। কিন্তু আমি তাও বলছি, মানুষ তো এইভাবেই বিচার করবে না। তুমি ধরো ছোটো ড্রেস পরলে তোমাকে বলবে যে তুমি ভালো না, ঠিক আছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে আমি একটা পুরো ভদ্র বাঙালি বাড়ির মেয়ে, একটা হিন্দু মেয়ের মতন শাড়ি পরেছে, সেটা হাতে রোল নিয়ে ছবি দিয়েছি, সেটার জন্য এত জঘন্য থ্রেট, এত জঘন্য কমেন্ট করেছে, এত বাজে বাজে কথা বলেছে, সেটা আমার কাছে খুব নিন্দনীয় আর খুবই মানে আমার বাজে লেগেছে। এই জিনিসটা কমপ্লিটলি আমার এটা বাজে লেগেছে।
আমি তার জন্য ভয়, মানে সত্যি কথা বলতে আমি খুব ভয় রয়েছি। আমি ওই জন্য কোথাও এখন বেরোতে গেলে আমি লোকেশান শেয়ার করি আমার ফ্রেন্ডের সঙ্গে। যদি আমাকে কেউ কিছু করে আমি কী করবো? আমার নিজের সেফটিটা কোথায়? আমার নিজের সিকিউরিটি তো সেরকম কিছুই পাচ্ছি না, না? আমি সেই জায়গায় তো আমার নিজের ভয় করছে। তুমি ভগবান মানো? ভগবান, দেখো ভগবান বলতে গেলে এটা একটা ডিফারেন্ট কোয়েশ্চেন, কারণ সত্যি কথা বলতে গেলে এটা পুরো বিশ্বাসের ওপর নির্ণয় করে। ভগবান আছে কি নেই আমি এই বিষয়ে বেশি কিছু বলবো না। এটা সমস্ত নিজের বিশ্বাস। আমরা বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম উদাহরণ পেয়ে থাকি, হয়তো সেগুলোর ওপরেই আমাদের বিশ্বাসটা কাজ করে, আমরা তো দেখিনি। আমার নিজস্ব মতামত হলো, ধরো তুমি আমাকে যদি বলো আচ্ছা সন্নতি ভূত আছে, আমি কি বলবো? আমার এক্সপিরিয়েন্সে, আমার অভিজ্ঞতায় ভূত নেই, কারণ আমি ভূত দেখিনি। এবার ভূত হতেও পারে, না হতে পারে, সেটা নিয়ে আমি কোনো, আমার মতামত নেই। মেবি ভূত আছে, ভূত নেই, মেবি ভগবান আছে, ভগবান নেই, সেটা নিয়ে আমার মতামত নেই। কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে গড নেই, কারণ আমি গডকে দেখিনি। আর যদি আমি গড জানি বা কিছু যদি জেনে থাকি, সেটা সম্পূর্ণ আমার বিশ্বাস, আমার ভক্তি, ভালোবাসা, আর আমি পড়ে যেটুখানি জেনেছি গডের বিষয়ে, ব্যাস এটাই আমি বলতে চাই ভগবানের বিষয়। তুমি যোগা করো শুনেছি অনেক। হ্যাঁ, যোগা, মেডিটেশন এগুলো তো করি। তো হেল্প করে? হেল্প বলতে গেলে হ্যাঁ, মেন্টাল হেলথের জন্য তো যোগা মেডিটেশন খুব দরকার, এছাড়া ফিজিক্যাল হেলথের জন্যও খুব দরকার। আমি গত 4-5 বছর ধরে আমি ঈশা ফাউন্ডেশনের সঙ্গে জড়িত। আমি ঈশা ফাউন্ডেশনের মেম্বারই বলতে পারো, সদ্গুরু স্টুডেন্ট। হ্যাঁ, তো আমাদের ঈশা থেকেই সমস্ত কিছু শেখানো হয়। ঈশা কোয়েম্বাটুর, তামিলনাড়ুতে রয়েছে, অনেকেই হয়তো জানেন। খুব ফেমাস। হ্যাঁ হ্যাঁ, তো সদ্গুরুর আন্ডারেই আমি সমস্ত কিছু করেছি। এখনও পর্যন্ত অনেকগুলো ক্রিয়া বা সাধনা আমার করা হয়ে গেছে। তো এরপরে আমি ভাবছি আরও কিছু করব, ইচ্ছা আছে। তো দেখা যাক, এগুলো আমাকে অনেকটা হেল্প করে। আমি ভীষণ নিজের মধ্যে একটা সাটিলিটি ফিল করি, আমার খুব শান্তি হয় এগুলো করে। তো এটা আমার একটা পছন্দের জায়গা বলতে পারো, কারণ নিজের জীবনে যদি আমি কিছু করে থাকি, আর সব থেকে যেটা আমার ভালো লাগে, আমি যদি নিজেকে সত্যি টাইম দিয়ে থাকি বা সময়, এনার্জি যদি নিজেকে দিয়ে থাকি, তাহলে আমি যোগা, মেডিটেশন এগুলোর মাধ্যমেই আমি দিয়েছি সব থেকে বেশি আমার জীবনে, আমি এটুখানি বলতে পারবো। আর এটা আমার কাছে খুব খুব একটা নিজস্ব একটা স্পেস, মানে এটা পুরো আমার নিজের জায়গা, যেখানে আমি ফ্রিভাবে সব কিছু করতে পারি। তো আমি শুনেছি তুমি নাকি ডান্স করো, ইভেন গানও গাও, এটা কি সত্যি? হ্যাঁ, আমি ডান্স নিয়ে এখন মাস্টার্স করছি সুরভারতীর আন্ডারে। আমার 3rd ইয়ার হলো, নেক্সট ইয়ারে 4th ইয়ার হবে। আর গান নিয়েও আমি পড়াশোনা করছি, আমার 1st ইয়ার হবে, ওটাও সুরভারতীর আন্ডারে। তো ডান্স নিয়ে, রবীন্দ্রনৃত্য নিয়ে আমি পড়াশোনা করছি। ছোটোবেলায় ক্লাসিক্যাল নিয়ে পড়েছি, কিন্তু ক্লাসিক্যাল নিয়ে অতটা এগানো হয়নি, কারণ ভারতনাট্যমটা আমার কাছে খুব টাফ মনে হতো। আর আমার খুব পছন্দের নাচ ভারতনাট্যম, আমার খুব ভাল লাগে, কিন্তু যথেষ্ট মানে কী বলবো, একটা টাফ নাচ। তো ওই জন্য ভারতনাট্যমটা নিয়ে এগানো হয়নি, তাই রবীন্দ্রনৃত্যটা নিয়ে এখন পড়ছি আপাতত। আর গানও করি। হ্যাঁ, আর তোমার ইনস্টা যখন আমি চেক করেছিলাম, লাইক দেখেছি অনেকজন তোমাকে অ্যাওয়ার্ড দিচ্ছে, ওগুলো কিসের জন্য? আচ্ছা, অ্যাওয়ার্ড এই যে এই ধরনেরই, ধরো কিছুদিন আগে যেরকম রবীন্দ্র ভবনে আমাদের একটা শো ছিল, তো ওইখানে আমাদের যিনি এসেছিলেন ডান্স গ্রুপ থেকে, মানে অন্য গ্রুপ থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল পারফর্ম করার জন্য। তা ওনাদের আমার নৃত্য দেখে খুব ভালো লেগেছিলো, সেই জন্য দিয়েছে। এছাড়া আমরা সমাজ সেবামূলক অনেক কাজ করে থাকি, যেরকম ছোট ছোট বাচ্চাদের, অনাথ বাচ্চাদের বা যারা স্পেশাল চাইল্ড আছে তাদেরকে কিছু দেওয়ার, টাকা পয়সা হোক বা গিফট হোক বা তাদের পড়াশোনার বই, খাওয়ার, এগুলো আমি অনেকবার করেছি। তাছাড়া কিছু বৃদ্ধাশ্রম রয়েছে যেখানে আমি মাঝে মাঝে ভিজিট করি, যাই। আমাদের সোদপুরেও রয়েছে কিছু চ্যারিটি, তাদের সঙ্গেও আমি যুক্ত রয়েছি। আর প্রতি বছর, মানে এটা আমার একটা বিশ্বাস, প্রতি বছর আমি শিবরাত্রে গিয়ে 12 জনকে খাওয়াই। তো এগুলো আমার খুব ভালো লাগে, সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য করি, সমাজসেবামূলক কাজ বলা যায়, কারণ এটা আমার খুব শান্তি হয় করে, আমার নিজের খুব ভালো লাগে। আচ্ছা, আমি লাইক তোমার ইনস্টাগ্রাম চেক যখন করি, ঠিক আছে, ওতে তোমার স্টোরি দেখি, লাইক বিশাল হট হট তুমি ড্রেস পরে বলো প্লিজ জয়েন মাই অ্যাপ, ঠিক আছে? তো তোমার কত, মানে হাজারখানা সাবস্ক্রিপশন আছে তোমার প্রোফাইলে? আচ্ছা, দেখো আমি তো গুণে দেখিনি, ঠিক আছে, কিন্তু আমি জানি যতটুকুনি আমাকে অনেকেই খুব ভালোবাসে, আমাকে অনেকেই পছন্দ করে। তাহলে আমার যারা ভালোবাসার মানুষ আছে তাদেরকে তাহলে জিজ্ঞাসা করতে হয় যে কতজন আমাকে ভালোবাসে। তো তোমাকে কেউ বিয়ে করার অফার দিয়েছে? অনেকে। তো তুমি কোনো তার রিপ্লাইতে কি বলেছো
আমি এখনও পর্যন্ত সেরকম কিছু ভাবিনি। বিয়ের কনসেপ্টটা আমার কাছে ঠিক মনে হয় না। আমার মনে হয় একটা মেয়েকে অনেক নিয়মের মধ্যে আবদ্ধ করার মতন, একটা সমাজের জাস্ট একটা নাম দেওয়া হয়েছে, একটা সমাজের স্টেটাস মেনটেন করার জন্য বিয়েটা। কেউ যদি সত্যি ভালোবাসে আর থাকতে চায় তাহলে বন্ডিং, সাপোর্ট, আন্ডারস্ট্যান্ডিং এগুলোই ম্যাটার করে। তো আমি পরবর্তীকালে বিয়ে করব কি না করবো আমি ঠিক জানি না, বাট হ্যাঁ, হয়তো আমি আমার পার্টনারের সঙ্গে লিভিং করতে পারি। তো কেউ আছে? কেউ বলতে গেলে হ্যাঁ, আছে, কিন্তু সেরকম পার্মানেন্ট বা সিরিয়াস কিছু নয় আমাদের মধ্যে। বাট হ্যাঁ, আমিও তাকে পছন্দ করি আর সেও আমাকে পছন্দ করে, কিন্তু যেটা বললাম মানে আমরা অতটাও মানে সিরিয়াস সেরকম কিছু না। মানে জাস্ট ক্যাজুয়াল রিলেশনশিপ? ক্যাজুয়াল বলা যায় না, কারণ আমি তাকে নিয়ে ভাবনা চিন্তা করি, বাট আমি জানি না, সিঙ্গেল মানুষের মন ভেঙে গেল হয়তো। আমি বুঝতে পারছি। সত্যিটা বলতে আমি পছন্দ করি, আই এম নট সিঙ্গেল। আর যারা তোমার দিওয়ানা, আচ্ছা, যারা তোমায় দেখে রাতে স্বপ্ন দেখে তোমার ফটো দেখার পর, মানে তোমাকে নিয়ে। রাত্রে কি স্বপ্নটা দেখে শুনি? লাইক ভালো স্বপ্ন হতে পারে, খারাপ স্বপ্ন হতে পারে। তুমি কি দেখেছো কোনোদিনও? না, আমি দেখিনি। বাট যারা স্বপ্ন দেখে হ্যাঁ, তাদেরকে তুমি কি বলতে চাও? তাদেরকে আমি বলতে চাই যে শুধু স্বপ্নটা না দেখে স্বপ্নটাকে বাস্তব করার চেষ্টা করো, আর দূরের মানুষটাকে হাতের কাছে পাওয়ার চেষ্টা করো। কি করে? ভালোবাসা দিয়ে। ভালোবাসা ছাড়া? আর কোনো পথ আছে বলে আমি জানি না। না, তোমার অ্যাপে জয়েন করলে তো তোমাকে দেখতে ও পারবে। আচ্ছা, আমার কথাই বলছো? তোমার কথাই বলছি। আমি তো মাঝে মাঝে ভুলে যাই, আমি ভাবি হয়তো জগতের যত প্রেমিকারা আছে তাদের কথা বলছো। যাই হোক, একটা গানের লাইন মনে পড়ে গেল, আমার মতো সুন্দর রাধা যদি পেতে চাও তাহলে যমুনাতে গিয়ে ডুব দাও। আর সে ডুব দিয়ে যদি না ওঠে? তো যাই হোক, তো অ্যাপে যেতে হবে, অ্যাপে গিয়ে দেখতে হবে, তার যেটা ভাল লাগে সে অ্যাপে গিয়ে দেখতেই পারে। সে যদি ডুব দিয়ে না ওঠে, হ্যাঁ, আমি সাঁতার কাটতে জানি, আমি তাকে বাঁচিয়ে নেব। সে তো আরো ডুবে যাবে তাহলে। কেন ডুবে সব যাবে? ছেলেরা ডুবতে চাইবে, হ্যাঁ, তুমি যদি বাঁচাতে পারো কাউকে। ডুবতে চাইবে না। আর একটা কথা বলো, লাইক তোমার যে ইনস্টাগ্রামে 2.5 মিলিয়ন ফলোয়ার্স, ঠিক আছে? 2.3 মিলিয়ন। 2.3 মিলিয়ন ফলোয়ার্স ইনস্টাতে। তো লাইক ইনস্টাতে তোমার পার ডে অনেক ছেলেরা ডিএম করে। প্রচুর ডিএম আসে, প্রচুর, মানে আমার এত ডিএম আসে ইনস্টাতে, এত মেসেজেস আসে, আমি ইনস্টাগ্রাম খুলতেই পারি না। মানে আমার টিমের কাছে থাকে, কিন্তু আমি যখনই খুলি আমার ফোনের মধ্যে কন্টিনিউ নোটিফিকেশান আসে, অনেক ডিএম আসে আমার। তো তুমি কাউকে রিপ্লাই করো? সেরকমভাবে নয়, যদি কোলাবরেশনের ক্ষেত্রে হয় বা যদি মনে হয় সত্যি কোলাবরেশন করতে পারবো সেক্ষেত্রে আমি করি। এটা ডিপেন্ড করে, কারণ আমার টিমই ইনস্টাগ্রাম হ্যান্ডেল করে, আমি তো করি না নিজে। তো হ্যাঁ। আর এরকম কেউ তোমাকে কোনো দিন মেসেজ করেছে যেটা দেখে তুমি খুব ইমপ্রেস হয়েছো, ইয়া লাইক তুমি মানে মেসেজটা দেখার পর তুমি ভেবেছো অনেকক্ষণ যে এরকম মেসেজ কেন করলো, লাইক ভালো হইতে, খারাপ না? মানে কিরকম, আমাকে একটা এক্সাম্পল বলো। কি তোমায় দেখার পর আমার রাতের ঘুম উড়ে গেছে, কিংবা তোমাকে যবে থেকে দেখেছি আমি সব কিছু দুনিয়ায় ব্লাইন্ড দেখছি তোমাকে ছাড়া, এরকম কিছু? এতবার রাতের ঘুম ওড়ার কথা শুনে মনে হচ্ছে তোমারই রাতের ঘুম উড়েছে। না, 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 আমি জিজ্ঞেস করছি অন্য। ও আচ্ছা, যাই হোক, এগুলো তো জাস্ট একটা ইমপ্রেস করার জন্য ওয়ার্ড কিছু ইউজ করে মানুষ। তো আমি অত সহজে গলে যাওয়ার মতন মেয়ে নই, তো আমাকে সেইভাবে কিছু টাচ করতে পারে না। মানুষের কয়েকটা ভালো শব্দ যদি আমাকে টাচ করে তাহলে আমি মনে করবো আমি মোমের মতন গলে যাই সহজে, বাট আমি নিজেকে পাথরের মতন করে রেখেছি। সেই জন্যই তো একটা সংগ্রামী, তাই তো এত স্ট্রাগল করে এই জায়গায় এসেছি, তাই জন্য একসাথে বসে আছি। একদম। একটা গান গাইতে পারবে? তোমার একটা গান শুনবো আমি। আচ্ছা, ঠিক আছে, আমি আমার সমস্ত দর্শক বন্ধুদেরকে আমি একটা গান শোনাতে চাই। আমার গান খুব ভাল লাগে। আচ্ছা, কি গান করবো? বাংলা করি? বাংলা, বাংলা। বাংলা করব? আচ্ছা ঠিক আছে, রবীন্দ্রনাথের একটা গান করছি। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিবৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। এই যে যারা
এতক্ষণ বলছিলে যারা আমার স্বপ্ন দেখে রাত্রি ঘুমাতে পারে না, তারা যেন আমার জীবনে আর আমার কল্পনায় এরকম করে থাকে, রবে নীরবে। তুমি জানো তো, তুমি যতই বোল্ড হয়ে যাও, যতই সেক্সি হয়ে যাও, বাট তোমার ভেতরে না আমার মনে হয় কোথাও না কোথাও একটা বাচ্চা লুকিয়ে আছে। ইনার Seriously? চাইল্ড। হ্যাঁ, হ্যাঁ। বিকজ বোল্ড ছাড়াও না তোমার মধ্যে অনেক ট্যালেন্ট আছে। আচ্ছা এই গানটা যখন তুমি গাইলে, রিয়েলি বিশাল ভালো গলা তোমার। আচ্ছা, না সিরিয়াসলি, থ্যাংক ইউ। ওয়েলকাম, বাট খুব ভালো গান গেয়েছো। শুনলাম। আর তুমি লাইক এই গান কি শিখছো অনেক বছর ধরে তো? হ্যাঁ, আমি অনেক বছর ধরে, বলতে গেলে আমি 1.5-2 বছর ধরে গান শিখি। আমার রবীন্দ্রসঙ্গীত, ক্লাসিক্যাল খুব ভাল লাগে। তো হ্যাঁ, ছোটোবেলা থেকে আমি গানটা খুব পছন্দ করতাম, বা ছোটোবেলা থেকে আমি গানটা শিখতাম। বাট রবীন্দ্রসঙ্গীত, ক্লাসিক্যালের ওপরে আমার ছোটোবেলা থেকে একটু ঝোঁক ছিল। তো হ্যাঁ, বলতে পারো। আচ্ছা, তুমি যে এত ইনস্টাগ্রামে বোল্ড পিকচার দাও, ঠিক আছে, তার জন্য কি তোমায় কোনদিন অ্যাসল্ট হতে হয়েছে কারোর হাতে, হ্যাঁ, ওই কিংবা যে ইপ টিজিং টাইপ কিছু? আচ্ছা, হ্যাঁ, আমি যেরকম বললাম যে আমাদের দুবার অ্যাটাক হয়েছিল। একবার তো মানে ওই গানটার জন্য হয়েছিল। আর একবার যেটা হয়েছিল সেটা আমি আমার দিদির সঙ্গে যাচ্ছিলাম রাস্তায়, হ্যাঁ, অনেক আগেকার কথা আমি বলছি। তো দুটো ছেলে আসছিল বাইকে করে। তো আমার দিদি আমার বাঁদিকে ছিল আর আমি ডান দিকে ছিলাম, পাশে একটা পুকুর, ঠিক আছে। আমরা মুদি সদাইয়ের দোকানে গিয়েছিলাম জিনিস কিনতে। তো আমার দিদির ছেলেটা কী করলো, তার বাঁ হাত দিয়ে আমার দিদির মানে বাঁদিকের ব্রেস্টে হাত দিয়ে চলে গেল। আমার নিজের চোখের সামনে দেখা সেটা দৃশ্য, যেটা খুবই ভয়ানক। আর আমার দিদি তখন পুরো নার্ভাস, মানে আমার দিদি কিছু বলতেও পারছে না, মানে তখন সে কমপ্লিটলি নার্ভাস হয়ে গিয়েছিল। আর তারা বাইক নিয়ে বেরিয়ে গেল এটা করে জাস্ট, হ্যাঁ, তখন লোডশেডিং ছিল, অন্ধকার হয়ে গেছিলো। তো এটা আমার জীবনের প্রথম এরকম মানে একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, যেটা আমি কোনো দিন ভুলতে পারবো না। আর যেটার জন্য আমি হয়তো অনেক সময় অন্ধকার রাস্তায় যেতে গেলে আমার একটু মাঝে মাঝে ভয় করে বা একটু খারাপ লাগে। আর ওই পুরনো ওই বাজে যে আমার মেমোরিটা আছে ওটা আমার মনে পড়ে যায়। তো এটা আমি দেখেছিলাম। আর আমার ক্ষেত্রে না, ইভ টিজিং তো অনেক সময় হয়। দেখো, সত্যি কথা বলতে গেলে অনেক সময়ই হয়। অনেকেই বুলি করে, অনেকেই পিছনে পিছনে বিভিন্ন রকমের কথা বলে, বা সামনে অতটা হয়তো বলতে পারে না, কারণ সামনে বললে আমি সেটা প্রতিবাদ করব। কিন্তু অনেক সময় হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে, মানে জিম থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় হয়। আশাক পোশাক নিয়ে কথা বলা বা পিছনে বিভিন্ন রকমের মন্তব্য করা, এগুলো তো হয়েই থাকে। আর একটা মেয়েকে এই ধরনের জিনিসগুলো সমাজে থাকলে সহ্য করতেই হবে। একটা মেয়ের উপরে তো বিভিন্ন রকমের অত্যাচার হয় না, মানসিক অত্যাচার হয়, শারীরিক অত্যাচার হয়। তো এগুলো খুব সাধারণ একটা ব্যাপার হয়ে গেছে। মানে আমার এখন ভাবলেও খুব অবাক লাগে, যদি আমাকে মানে কেউ এখন কিছু একটা মানে খারাপ কিছু বলে, আমার তখন আর মনে হয় না যে আমি কিছু রিয়্যাক্ট করব, কারণ আমি সেই মুহূর্তের মধ্যে বা সেই মোমেন্টেই থাকি না রিয়্যাক্ট করার মতো। মানে সব কিছু যেন আমার মনে হয় হজম হয়ে যায় আমার। তো খারাপ লাগে, খারাপ তো অবশ্যই লাগে। বাট যেহেতু আমার আশেপাশের মানুষ যারা রয়েছে, বা আমার মা বাবা, বা যারা আমাকে ইনস্টাতে সত্যি ভালোবাসে, যে মানুষগুলো, যে বন্ধুরা আমাকে খুব কাছের মনে করে, তো এই মানুষগুলোর দিকে তাকিয়েই আমি আবার মাথা উঁচু করে উঠতে পারি। বাট আমার সত্যি খুব খারাপ লাগে, একেক সময় বাড়িতে আমি খুব কষ্টও পাই এগুলোর জন্য। তো আচ্ছা, তোমাকে কেউ কোনোদিন বাজেভাবে টাচ করেছে কোনো প্রাইভেট পার্টে তোমার? ব্যাড টাচ বলতে গেলে হ্যাঁ, হয়েছে। আমি যখন কলেজে গিয়েছিলাম, আমি আমার বান্ধবী ছিল অর্পিতা, আমি অর্পিতা একসাথেই কলেজে যেতাম। আমরা খড়দায় সাইকেল রাখতাম, রেখে আমরা কলেজে যেতাম। আমি বঙ্গবাসী অফ কমার্সের স্টুডেন্ট। তো আমরা 10টা 20 যে ব্যারাকপুর লোকালটা আছে সেটা আমরা ধরতাম। তো ভ্যান্ডারে উঠতাম বেশিরভাগ। তো অনেকবার এরকম হয়েছে যে অনেকেই গায়ে ব্যাড টাচ করেছে। অর্পিতা তো সেফটি পিন নিয়ে উঠতো, সত্যি কথা বলতে গেলে বিভিন্ন রকম প্রোটেকশন নিয়ে উঠতো, কারণ ওর কাছে কিছু করার ছিল না। তো আমাকেও অনেকবার সহ্য করতে হয়েছে, জোরে ধাক্কা দেওয়া বা জোরে মানে একটা চাপ দিয়ে দেওয়া। আমি আর ভেঙে বলছি না, মানে হ্যাঁ, অনেকবার করতে হয়েছে এগুলো সহ্য। আর যেগুলো এমনই একটা পরিস্থিতি যেখানে কিছু বলতেও পারা যায় না, জাস্ট এটা নিজের ভেতরে থেকে যায়। অনেক মেয়েরা আছে যারা সত্যি এগুলো নিয়ে কোনো কথা বলতে পারে না, তারা শুধু ভয়ে নিজের ভেতরে এটাকে রেখে দেয়। আর সেই পেনটা আমি বুঝতে পারি যে সেটা কতটা বড় যন্ত্রণা। তো তুমিও ফেস করেছো তাহলে? হ্যাঁ, আমি ব্যাড টাচ ফেস করেছি। আমি কলেজে যাওয়ার দিনে যখন আমি ভ্যান্ডারে যেতাম ট্রেনে, তখন আমি অনেকবার ফেস করেছি, অনেকবার হতে হয়েছে। মানে কিছু করার নেই, আমাদের সমাজটা তো মেবি হয়তো এইগুলোই হয়তো হয় বা হবে। আচ্ছা, অনেক লোকের না কোশ্চেন আছে, ঠিক আছে, আমি তোমার কমেন্টে পড়েছি যে তুমি মেয়ে না ট্রান্সজেন্ডার। আচ্ছা, এরকম ভাল লাগলো তুমি জিজ্ঞাসা করলে। তোমার কি মনে হয়? মেয়ে। কেন?
বিকজ ছেলের মতো তো কোনো ট্রান্সজেন্ডার মতো তোমাকে আমি কিছু দেখতেই পাচ্ছি না। আচ্ছা, তো এবার দেখো, অনেক মেয়েরা আছে যারা জিম করে, যাদের ফিগারটা একটু ছেলেদের মতন হয়ে যায়, বা অনেক মেয়েরা থাকে যারা একটু মাস্কিউলিন হয়ে যায়। তাদেরকে দেখে কিন্তু আমরা এটাই মনে করি বা কল্পনা করি যে তারা ট্রান্স। সব সময় যে সেটাই হতে হবে তা না। আমরা নিজেরা যদি কিছু দেখে বিচার করি সত্যিটা না জেনে, তাহলে তো আমরা সত্যিটার কাছে পৌঁছাতেই পারবো না। তো আমার ক্ষেত্রেও সেটা নয়, আমি বার্থ ফিমেল, মানে নর্মাল ফিমেল। আচ্ছা, তোমার বিয়ে করার প্ল্যান কবে নর্মালি? বিয়ের ব্যাপারে একটু আগে যেটা বললাম যে আমি বিয়ের ব্যাপারে অতটা ভাবি না, বাট যদি সত্যি সেরকম কিছু হয় বা আমার ফ্যামিলি যদি সেইগুলো নিয়ে ভাবনা চিন্তা করে, তাহলে আমি হয়তো সেটা নিয়ে ভাববো। তাছাড়া আমি খুব একটা বিয়ের ব্যাপারটা নিয়ে ভাবি না, কারণ আমি জানি না যে বিয়ের পরের জীবনটা কীরকম হবে। কারণ আমি নিজের জীবনে খুব ফ্রিভাবে থাকতে চাই। আমি নিজে পায়ে দাঁড়িয়ে নিজে রোজগার করে নিজের টাকা খরচা করে আনন্দ করে এই জীবনটাকে কাটাতে চাই। আমি আবদ্ধ একটা খাঁচার মধ্যে থেকে বাঁচতে চাই না। যদি আমার পার্টনার আমাকে সাপোর্ট করে, আন্ডারস্ট্যান্ডিং হয়, তার মধ্যে যদি সত্যিকারের হিউম্যানিটি থাকে, যেটা একটা পার্টনারের জন্য সত্যিই দরকার, তাহলে আমি বিয়ে নিয়ে ভাবনা চিন্তা করব বা হয়তো পরবর্তীকালে বিয়ে করতেও পারি। আর যদি সেগুলো না হয়, তাহলে তো আমি একদমই ইন্টারেস্টেড নই, কারণ আমি আমার লাইফ খুব ভালো করে কাটাচ্ছি। তো আমি যেটুখানি যতটা আমি আনন্দে থাকতে পারি, ছোটো ছোটো জিনিসের মধ্যে আমি আনন্দে থাকার চেষ্টা করি, অ্যান্ড দ্যাটস আ বিগ থিং ফর মি। আই থিঙ্ক এভরি উম্যানের জন্য এটা সবথেকে বড় ম্যাটার। কারণ তুমি একটা পছন্দ অপছন্দ বা তুমি একটা দরকারের জন্য কারোর কাছে বলবে। হ্যাঁ, আমরা যেমন আমাদের বাবা মাদের দেখে ছোটোবেলা থেকে বড় হয়েছি, আমাদের মায়েদের কিছু দরকার পড়লে আমাদের মায়েরা বাবাদের কাছে বলে। তো এটা একটা ক্রীতদাস প্রথার মতন, ইটস লাইক আনপেড স্লেভারি। তো এই আনপেড স্লেভারিটা আমি একদম পছন্দ করি না। মানে আমার বলতেও খারাপ লাগছে না, আটকাচ্ছে, সরি। তো আমার একদম পছন্দ না। তো দেখা যাক, যদি সত্যি মানুষটা আমাকে বুঝতে পারে বা সত্যি যদি মানুষটার মধ্যে মনুষ্যত্ব, ভালোবাসা এগুলো যদি থাকে, তাহলে আমি এটাকে নিয়ে ভাবনা চিন্তা করব। আচ্ছা, তুমি যে এত ইনস্টাগ্রামে সেক্সি ধরনের ভিডিও দাও, ঠিক আছে, প্রচুর হট হয়ে, না না হট, প্রচুর হট ড্রেস পরে, ঠিক আছে, তো তুমি একটা বাঙালি ঘরের ভদ্র মেয়ে, তোমায় দেখে মনে হয়, তুমি যে এরকম করো তোমার খারাপ লাগে না? আম, আ- দেখো, খারাপ বলতে গেলে কি, সত্যি কথা বলতে গেলে পোশাকের মধ্যে বিচারটা রাখা আমি পছন্দ করি না। কারণ আমার যেটুখানি ধারণা বা আমার যেটুখানি চিন্তা, সেটাকে আমি ছোট্ট একটা জায়গায় আবদ্ধ না রেখে আমি চাই বড়োভাবে সেটা প্রকাশ্য হোক প্রত্যেকটি মানুষের কাছে। কেন আমি এই কথাটা বলছি, তার কারণ হলো, আমরা রবীন্দ্রনাথের লেখায় বা শরৎচন্দ্রর লেখায় বা তাছাড়া আমরা যদি ঋতুপর্ণর বই দেখি যেরকম চোখের বালি, তাছাড়া আমরা যদি ঋতুপর্ণের বই দেখি যেরকম চোখের বালি, এরকম জায়গায় আমরা বিভিন্ন রকমের উদাহরণ দেখতে পারবো, যেখানে ছোট ছোট ড্রেসের বর্ণনা বা ছোট ছোট পোশাক বা ব্লাউজ ছাড়া শাড়ির বর্ণনা রয়েছে। আমরা হয়তো অনেক সময় ভুলে যাই আমাদের ইতিহাসের ব্যাপারে, খাজুরাহো বা কোণারক মন্দিরগুলোর ব্যাপারে, যে তার বাইরে কী কী ছবি ছিল বা তার বাইরে কী কী ধরনের মূর্তি ছিল। ঠিক আমি যেরকম এখন বসে রয়েছি, ঠিক এরকম করেই মূর্তি রয়েছে কোণারক টেম্পলগুলোর বাইরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ছোট ড্রেস বা বড় ড্রেস বলতে গেলে ভিন্নতা, যে সেটা আমার মধ্যে খুব একটা কাজ করে না। আর হ্যাঁ, মানে আমাকে অনেক কিছু শুনতে হয় তার জন্য, বা অনেকেই অনেক কিছু বলে, বা অনেকেই হয়তো এটাকে প্রেফার করে না, বা তারা নিজেদের যে পছন্দ অপছন্দটা আমাকে অনেক সময় শেয়ার করে। আমি চাই তাদের কথাগুলো শুনতে, তারা যেগুলো বলছে সেগুলো আমি শুনি। কিন্তু কোনো একটা জায়গায় আমার মনে হয় যে সেই মানুষগুলো যদি নিজের লাইফটাকে বা নিজের জীবনটাকে আরও খোলামেলাভাবে বেঁচে থাকতে পারে, বা যদি আরও খোলামেলাভাবে বাঁচতে পারে, তাহলে হয়তো তারা আরও বেশি স্বাধীনতার দিকে এগাবে। এই যে লিবারেশন কথাটা, লিবারেশন মানে কি? লিবারেশন মানে হলো আমরা যতটা নিজেকে লুজ করতে পারবো, যতটা আমাদের নিজেদের বাউন্ডারিজগুলোকে লুজ করতে পারবো। আমরা যদি নিজেদেরকে সবসময় আটকেই রাখি, আমরা যদি ছোটো ড্রেস বড় ড্রেস নিয়ে যদি এত ভাবনা চিন্তা করি, দুনিয়ায় সমাজে কত ভালো ভালো কাজ আছে, সেগুলো আমরা করব কী করে? তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার খুব একটা যে খারাপ লাগে তা নয়। আমি এটাকে পড়ি, আমার ভীষণ ভালো লাগে, আমি খুব এনজয় করি। একটা ছেলে যদি তার নিজের শরীর দেখাতে ভালোবাসে, সে যদি শার্টলেস হয়ে ঘুরতে পারে, আমার জিমে প্রায় সময় আমি দেখি ছেলেরা শার্টলেস হয়ে যায়, আমি হতে পারি না, আমার খুব কষ্ট হয়, খারাপ লাগে। 10টা মেয়ে হয়তো আমার মতন ড্রেস পরতে পারে না, তাদের আরও কষ্ট লাগে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমি যখন নিজেকে নিজে আয়নায় দেখি, আমার শরীর এত সুন্দর, শরীরটা আমি যখন দেখতে পাই আয়নায়, আমার তখন ভীষণ ভালো লাগে। আর স্পেশালি আমি যখন বিচে যাই, তখন যেন মনে হয় সূর্য আমার শরীরে চুম্বন করছে, ঠিক তোমার নয়নের মতো। আর তোমার আমি ভিডিওতে দেখেছি স্টোরিতে,
যে তুমি তোমার ভাইকে নিয়ে করো। লাইক একটা রিসেন্টলি বই বেরিয়েছিল মেক মাই ফল্ট বলে, আমি নাম ভুলে যাচ্ছিলাম, মাই ফল্ট বলে। তোমার নাম ভোলা শুনে আমার ব্লাউজের হাতাটাও নিচের দিকে পড়ে যাচ্ছিল। আই এম সরি, অ্যাকচুয়ালি এটা একটু লুজ আছে। মাই ফল্ট যে বইটা, সেটায় তার স্টেপ যে ব্রাদার থাকে তার সঙ্গে স্টেপ সিস্টারের একটা ঘনিষ্ঠ রিলেশন থাকে, ঠিক আছে? তো সেই রিলেশনটাকে যে বইতে দেখিয়েছিল, সেরকম কি তোমার সাথে তোমার ভাইয়ের কি সেরকম টাইপের রিলেশন? সেটা কি তোমার নিজের তো ভাই না, হ্যাঁ তুমি একা চাইল্ড, সিঙ্গেল চাইল্ড। হ্যাঁ, কথাটা ঠিকই। না, অ্যাকচুয়ালি আমার ভাই নেই, আমার কোনো সিবলিংস নেই, আমি সিঙ্গেল চাইল্ড। আর সবাই মনে করে ওই আমার নিজের ভাই, কিন্তু ও অ্যাকচুয়ালি আমার একজন চেনাশোনা মডেল, মানে আমি ওর সঙ্গে প্রায়ই কাজ করে থাকি, ওই আমার বেশিরভাগ ভিডিওগুলোতে থাকে। তো আমরা এগুলো জাস্ট মানে কি বলবো, এটা একটুখানি সাসপেন্স রাখলে ভালো নয়, মানে মিস্ট্রি। ও না না না, ঠিক আছে, আই এম সরি। তো যেটা বলছিলাম, তো ও আমার ভাইয়ের মতনই হয়, আর আমরা জাস্ট ফান হিসাবে করি এটা, জাস্ট মজা, আর কিচ্ছু না। হয়তো দেখে অনেক কিছু মনে হয়, বাট আদৌ সেটা নয়। কিন্তু আজকাল যে বইগুলো বেরোচ্ছে, হ্যাঁ, বা আজকাল যে ওয়েব সিরিজগুলো বেরোচ্ছে, এই যে তুমি নাম বললে না কিছুক্ষণ আগে, মাই ফল্ট, হ্যাঁ, ব্যাডস অফ বলিউড, এক্স্যাক্ট, ওতেও দেখিয়েছে। হ্যাঁ এক্স্যাক্টলি। তো এইগুলো দেখে হয়তো আমরা অনেক কিছু বুঝতে পারছি বা শিখতে পারছি, বা ফিউচার জেনারেশনে ভাই বোনের সম্পর্কটা কীরকম হবে সেটা হয়তো বলিউডই আমাদের শিখিয়ে দেবে। আচ্ছা, এটা আজকে আমার লাস্ট কোশ্চেন। তোমার 2.3 মিলিয়ন ফলোয়ার্স ইনস্টাগ্রামে, তো লাইক ইনস্টাগ্রামে যারা তোমার 2.3 মিলিয়ন লোক ফলো করে, বোল্ড ক্যারেক্টার ছাড়া তুমি তাদের আর কি শেখাও, যারা তোমার ফ্যান? শেখাই বা শেখাতে চাই, আচ্ছা, খুব ভালো কোয়েশ্চেন, আমার খুব ভালো লাগলো শুনে। তুমি যে এতটা ভাবনা চিন্তা করেছো, তোমাকেও মানে আমি অ্যাপ্রিসিয়েট করি ব্যাপারটা নিয়ে ভাবার জন্য। থ্যাংক ইউ। ওয়েলকাম। তো সত্যি কথা বলতে গেলে দেখো, মানুষের মধ্যে যে ভিন্নতাটা কাজ করে আশাক পোশাক নিয়ে, সেগুলোর হয়তো তারা কিছু এক্সাম্পল দেখতে পায়। মেয়েদেরকে যে চিরকাল আবদ্ধ হয়ে রাখা বা নিজেদেরকে ঢেকে রাখা বা নিয়মের মধ্যে থাকা, সেগুলোর বাইরে হয়তো কিছু উদাহরণ তারা দেখতে পায়। আর তাছাড়াও ডার্টি পিকচার মুভিটার কথা হঠাৎ মনে পড়ে গেল, যেখানে স্পষ্টভাবে দেখানো হয়েছিল যে একটা মানুষ একটা জিনিস পছন্দ করে কিন্তু প্রকাশ্যে সেটা বলতে পারে না। হয়তো পুরুষের এটা একটা দুর্বলতা বা পুরুষের এটা একটা ছোট্ট অপরাধ বলা যেতে পারে, আমার যেটা মনে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার যে ছোট ছোট পোশাক পরা যে ভিডিও বা ছবিগুলো দেখে হয়তো অনেকেই মজা পায় বা অনেকেই হয়তো আনন্দ নেয়, কিন্তু সেইটাকে প্রকাশ্যভাবে বলার ক্ষমতা হয়তো খুব কম পুরুষেরই রয়েছে। একদমই ঠিক কথা। আর আমি হয়তো একটা নারী হিসাবে ক্যামেরার সামনে প্রকাশ্যভাবে যেটা করছি, আমি মনে করি না সব পুরুষ প্রকাশ্যভাবে অ্যাপ্রিসিয়েট করতে পারে। তো এটা আমার নিজস্ব মতামত, হ্যাঁ, কিন্তু তারা এটাকে দেখে আনন্দ পায়। তো একটা জায়গায় আমিও আনন্দ দিতে পছন্দ করি, আমারও ছোটো ছোটো ড্রেস পরতে ভীষণ ভালো লাগে। তো আমি এই জিনিসগুলোকে ভীষণভাবে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, বিভিন্ন রকম আশাক পোশাক, যেমন আমি রিসেন্টলি ট্রাই করেছিলাম কিছু মানে মুক্ত যেটাকে বলে পার্ল, তো পুঁথির কিছু গয়নার আমি ব্লাউজ বানিয়ে ট্রাই করেছিলাম, যেটা আমার খুব ভালো লেগেছিলো, আমার ভালো রেসপন্সও এসছে ওটা থেকে। তো সমাজের জন্য আমি যেটা করছি, আমি কিছু নৃত্য দেখাই ওখানে, মাঝে মাঝে আমি ডান্সের ওগুলো করি। আর যেগুলো বললাম যে কিছু মানুষের কাছে উদাহরণ হিসাবে কাজ করতে পারে এটা, যদি সেটাকে মানুষ পজিটিভলি নেয়, সেভাবে বিচার না করে। আর ইন ফিউচারে আমার যেটা ইচ্ছা আছে, আমি যদি আস্তে আস্তে করে মানুষের মধ্যে সচেতনতা, অ্যাকচুয়ালি সচেতনতা বা যেটা রয়েছে সেটা যদি আমি মানুষের মধ্যে আরও দিতে পারি আমার ভিডিও বা আমার ছবির মাধ্যমে, বিচার না করে একটা মানুষকে বোঝা, ভালোবাসা বা তার কাজ বা তার কার্যাবলীটাকে দেখা, সেটা যদি আমি মানুষের মধ্যে দিতে পারি, আমার খুব ভাল লাগবে। আর এছাড়াও ফিউচারে অনেক কিছু আসছে আপনাদের সবার জন্য, আমি বিভিন্ন পডকাস্টে যাব, তাছাড়া বিভিন্ন শো আছে আমার, যেগুলো আমি করব, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো আমি ইনস্টাগ্রামে মিক্স কন্টেন্ট সব কিছুই দিয়ে থাকি, আশা করি সবারই ভালো লাগবে। কোনো সময় আমি কমেডি ভিডিও দিই, অনেক সময় আছে যে আমি কমেডি ভিডিও দিই, তো সেগুলোও অনেকের ভাল লাগে। আমাদের যেমন ফ্যামিলি ভিডিওগুলো হয়, স্পেশালি আমার ভাইয়ের সঙ্গে যেগুলো হয়, তো সেগুলো, মাও থাকে, ঠিক আছে, সেগুলো কমেডি ভিডিও হয়, তো সেগুলো অনেকেরই ভালো লাগে, সেই জন্য আমাদেরকে অনেকে চেনে। তো মিলিয়ে মিশিয়ে আমার ইনস্টাগ্রামটা বলতে গেলে একটা পরিবারের মতনই। তো দেখা যাক, এখন ফিউচারে আমি নিশ্চয়ই আরও ভালো ভালো কাজ করব, আরও ভালো ভালো জিনিস দেব। আর যেরকম বললাম, যদি সচেতনতায় মানুষ আরও ভরে ওঠে, তাহলে আমার ভালো লাগবে। যদি বিভেদ এগুলোর ঊর্ধ্বে গিয়ে মানুষ যদি একটা মানুষকে ভালোবাসতে পারে, সেটা আমার মনে হয় সবথেকে বড় ব্যাপার। আমি একটা কথা তোমাকে বলতে চাই, সবাইকে, সব দর্শকদেরও, যে তোমায় যেদিনকে আমি মেল করেছিলাম তার একদিন পরে তুমি আমার রিপ্লাই করেছো। তো আমি তোমায় জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কি কোনো পেমেন্ট নেবে আসবে বলে,
তুমি বলেছিলে আমার 1 টাকাও পেমেন্ট দরকার নেই। যখন কি তোমার এত ফ্যান্স ফলোয়িং, আর বিশ্বাস করো আমি তোমার থেকে কম যাদের ফলোয়ার্স তাদের আমি অনেকবার মেল করেছিলাম অন্যজনদের, তারা সবাই বলেছিল 10,000, 20,000, 30,000, বাট তুমি ফ্রিতে আমার কাছে এসেছো পডকাস্ট করতে। তো সেটার জন্য থ্যাংক ইউ সো মাচ, বিকজ তুমি সেলিব্রিটি, তাও যে তুমি আমার মতো একটা ছোটো চ্যানেলে এসেছো, সেটার জন্য আমি রিয়েলি থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আমারও Thank you. আমারও খুব ভাল লাগলো। দেখো, আমি মনে করি পয়সাটা কোনো বড় ব্যাপার নয়। পডকাস্টটা এমন একটা জিনিস যেখানে মানুষ নিজের আবেগ বা নিজের কথা বা নিজের যে বাস্তব জিনিসগুলোকে তুলে ধরতে পারে। আর এটা এমন একটা জায়গা বা এমন একটা মানে সুযোগ যেটা আমি অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবো। ইকুয়ালি তুমিও অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবে। এটা একটা কমিউনিকেশনের একটা খুব বড় স্টেজ, আর সেটা আমার কাছে আমার মনে হয় টাকার থেকে অনেক বেশি দামি। তো সেই জন্যই হয়তো আমি টাকার কথা ভাবিনি। আর আমারও ভীষণ ভাল লাগলো তোমার কাছে এসে, তোমার পডকাস্টে সময় কাটিয়ে আর কথা বলে। অল ওভার আমার এক্সপিরিয়েন্স খুব ভালো লেগেছে, আর আমাকে ডাকার জন্য থ্যাংক ইউ।